আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ ৪ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। আছে তালিকায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি পরে বক্তব্য দিব বলে জানিয়েছিলাম, সম্ভবত আগে যেটি ছিল সেটি উচ্চারিত হয়েছে। আমি 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 বলে নেওয়াটাই যুক্তিযুক্ত মনে করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। 7 মিনিট। জি মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার মাধ্যমে আমরা এই একটি পতাকা, একটি দেশ, এই মানচিত্র, এই সংবিধান এবং আজকের বাংলাদেশ পেয়েছি। আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি যারা মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ জীবন দিয়েছেন এবং আমাদের যে মা বোন সম্ভ্রম দিয়েছেন, তার জন্য আমি তাদের কাছে গভীর কৃতজ্ঞতায় মাথা নত করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 15ই আগস্টে জাতির পিতার সঙ্গে জাতির পিতার সহধর্মিণী সহ যারা জীবন উৎসর্গ করেছেন, শাহাদত বরণ করেছেন, মুক্তিযোদ্ধা অফিসার হিসাবে ক্যাপ্টেন কামাল এবং লেফটেন্যান্ট জামাল এবং তাদের নবপরিণীতা বধূ সহ শিশুপুত্র রাসেল সহ যারা শাহাদত বরণ করেছেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। আমি একই সঙ্গে স্মরণ করছি মাননীয় স্পিকার, জেলের ভিতরে মানুষ মনে করে সবচেয়ে নিরাপদ জায়গা, সেই নিরাপদ জায়গায় জেলের ভিতর জারি 4 নেতাকে যারা হত্যা করেছে তাদের প্রতি তীব্র নিন্দা করে আমি গভীর শ্রদ্ধায় এই জাতীয় নেতৃবৃন্দ থেকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ হওয়ার জন্য ভাষা আন্দোলনের শহীদরা এবং হাজার বছর ধরে বাংলার মানুষ যে সংগ্রাম করেছেন, যে যুদ্ধ করেছেন, তাকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আমাদের ভাষার জন্য 400 বছর আগে আব্দুল হাকিম বলেছিলেন, যেসব বঙ্গেতে জন্মে হিংসা বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে সেই সব লেখক, কবি, সাহিত্যিক এবং দেশপ্রেমিক, ভাষাপ্রেমিক এইসব মহামানবদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মাননীয় স্পিকার, বাজেট বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, আমি বাংলা সাহিত্যের ছাত্র, আমি অর্থনীতির ছাত্র নই। তবে সরকারি কাজ করতে গিয়ে বাজেট সম্পর্কে আমার যেটুকু ধারণা হয়েছে এবং এই রাজনীতিতে এসে বাজেট সম্পর্কে আমার যেটুকু ধারণা হয়েছে, আমি বিশ্বাস করি বাজেট শুধু অর্থনীতির টাকা পয়সার হিসাব নয়। কেউ কেউ মনে করেন বাজেট বোধহয় শুধু টাকা পয়সার হিসাব। বাজেট টাকা পয়সার হিসাব নয়। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের বাজেট তৈরি করার সময় জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে এমন সব বিষয়কে বিশ্লেষণ করতে হয় যা অন্য দেশের জন্য প্রযোজ্য নয়। বাজেট একটি সাংস্কৃতিক এবং সামাজিক দলিলও বটে, আমাদের স্বপ্নের দলিল বটে। আমরা কি চাই? জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করতে চান। বাংলাদেশের বাজেট তৈরি করার সময় উপকূলের যে কৃষক আছেন তার কথা যেমন ভাবতে হয়, স্কুলের ছাত্রীর কথা ভাবতে হয়, তার উপবৃত্তির কথা ভাবতে হয়। বাজেট তৈরি করার সময় একজন বিধবার কথা ভাবতে হয়। বাজেট তৈরি করার সময় হাসপাতালের বারান্দায় যে অসুস্থ রোগী ক্রন্দন করছেন তার কথাও ভাবতে হয়। বাজেট তৈরি করা কোনো শুধুমাত্র টাকার হিসাব নয়। আমাদের যে হোলিস্টিক বিষয়গুলো আছে, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে রওনা হচ্ছে এই সময়ে, এবং পৃথিবীতে যখন যুদ্ধ চলছে, রক্তপাত চলছে, সেই যুদ্ধের বিরুদ্ধে জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোচ্চার হয়েছেন। সারা পৃথিবী তাকে অভিনন্দন জানিয়েছে। তিনি শান্তির পক্ষে কথা বলছেন এবং আমরা জানি জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ভয় করেন না। ভয় না করে তিনি শান্তির পক্ষে কথা বলেন। কিন্তু এই যুদ্ধের জন্য, আমাদের এই করোনার জন্য যে আর্থিক টানাপোড়েন গেছে, সেই টানাপোড়েনের পর আজকে যে বাস্তবসম্মত রিয়েলিস্টিক একটি বাজেট এখানে উপস্থাপন করা হয়েছে, এই জন্য আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার জ্যেষ্ঠ সন্তানকে পুনরায় অভিবাদন জানাই। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমি দূরবর্তী একটি এলাকার সংসদ সদস্য। মাননীয় স্পিকার, সীমান্তের কাছে সুনামগঞ্জ 4-এ দরিদ্র জনগোষ্ঠীর
আমি একজন প্রতিনিধি মাননীয় স্পিকার। উন্নয়ন অভিযাত্রার বাংলাদেশ এখন যে স্তরে পৌঁছেছে, সুনামগঞ্জ 4 আসনের সুরমা নদীর অববাহিকায় যারা বাস করছেন সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বরপুরে, তারা এখনো এ পর্যায়ে আসার জন্য সংগ্রাম করছেন। এবং তারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যদি গোপালগঞ্জের উন্নতি হয় সুনামগঞ্জের উন্নতি হবে। সুনামগঞ্জে অনেক কিছু হয়েছে মাননীয় স্পিকার, আমরা এর জন্য গভীর কৃতজ্ঞতার সঙ্গে জাতির পিতার জ্যেষ্ঠ সন্তানের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু তারপরও কিছু কিছু বিষয় আছে যেগুলো এখনো আমরা মনে করি আমাদের হওয়া দরকার। আমি 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 গভীর কৃতজ্ঞতায় আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলছি যে আমাদের সুরমা নদীর উপর ধারাগাঁও হালুয়াঘাট ব্রিজ, আমাদের বাইপাস, আমাদের শুল্ক স্টেশন যদি না হয় সামাজিক অনেক সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার। ডলুরা এবং বালাটের শুল্ক স্টেশনটি খুবই জরুরি দরকার। সুনামগঞ্জের টাউন প্রোটেকশন দরকার। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি, আমি তার কাছে চিঠি দিয়েছি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে এই হাউসে বলতে চাই মাননীয় মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে এটি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, আমি তাকে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মন্ত্রী মহোদয় যারা আছেন, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবার কাছে কৃতজ্ঞতা জানাই, এই হাউসে সবার কাছে কৃতজ্ঞতা জানাই, তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। এবং মাননীয় স্পিকার, একটি স্বপ্নকে, একটি গন্তব্যকে লক্ষ্য করে আজকের যে বাজেট প্রণয়ন হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের দুঃখী মানুষকে হাসি ফুটানোর জন্য, বাংলাদেশের মানুষকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করার জন্য জাতির পিতার যে স্বপ্ন ছিল, স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলাকে তৈরি করার জন্য আজকে তার জ্যেষ্ঠ সন্তানের নেতৃত্বে যে সংগ্রাম চলছে সেই সংগ্রামকে আমরা অভিনন্দন জানাই। স্যার মাননীয় স্পিকার, এই বাংলাদেশের মতো দেশে যেখানে সব সময় ষড়যন্ত্রের বিশ্ববাষ্প থাকে, যেখানে সর্বত্র মাঝে মাঝেই দেখা যায় বিষধর সাপ থাকে, সেখানে বাংলাদেশের মতো একটি দেশকে সঠিকভাবে পরিচালনা করে তার গন্তব্যে পৌঁছানো। এক সময় ডিজিটাল বাংলাদেশ নিয়ে কেউ কেউ কটাক্ষ করেছেন, ডিজিটাল বাংলাদেশ করোনার সময় আমরা লক্ষ্য করেছি মাননীয় স্পিকার, যদি ডিজিটাল বাংলাদেশ না হতো তাহলে বাংলাদেশে কোনো কিছু আছে কি নাই তা বোঝা যেত না। মাননীয় স্পিকার, আমাকে আরো 2 মিনিট সময় দিলে আমি কৃতজ্ঞ থাকবো। জি, 2 মিনিট। মাননীয় স্পিকার, করোনার সময় এই ডিজিটাল বাংলাদেশ সবকিছু ব্যবস্থাপনায় যে অসাধারণ ভূমিকা রেখেছে তাতে বোঝা গেছে বহু আগেই জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন এই গরিব দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ডিজিটাল পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই। আজকে সবকিছু সহজ হয়ে গেছে এবং এখন আমাদের স্বপ্ন 2030 সালের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এবং 2041 সালে উন্নত বাংলাদেশ, তাকে লক্ষ্য করে এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের বাজেট প্রণয়ন করা অত্যন্ত কঠিন কাজ। আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে মাননীয় অর্থমন্ত্রী সহ আমাদের এনবিআর এর কর্মকর্তারা সহ আমাদের অন্যান্য যারা এসবের জন্য কাজ করেছেন, দিবারাত্র কাজ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং যার নেতৃত্বে এই বাজেট এখানে উপস্থাপিত হয়েছে তার দেশপ্রেম নিয়ে পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে পারবে না। তিনি তার কাছে বাংলাদেশ নিরাপদ, তিনি জানেন বাংলাদেশের গন্তব্য কোথায়, বাংলাদেশে কোথায় নিয়ে যেতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি বারবার বাংলাদেশের জন্য কথা বলছেন। পদ্মা সেতু তৈরি করার সময় দুর্নীতির দোহাই দিয়ে যখন টাকা উঠিয়ে নিয়ে গেল তখন সবাই মনে করলো বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করে তো দূরে থাক, পদ্মা নদীর উপর একটি বাঁশের সাঁকো তৈরি করতে পারবে না। বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করেছে, বিশ্ব ব্যাংকের গাড়ি পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছে। বাংলাদেশের কাছে, পৃথিবীর কাছে এটি একটি বাস্তবতা মাননীয় স্পিকার। সুতরাং এই যুদ্ধ বিধ্বস্ত সময়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু 71-এ শেষ হয়ে যায় নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 75-এ শেষ হয়ে যায় নাই, অদ্যাবধি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলবে। অসাম্প্রদায়িক একটি সুন্দর বাংলাদেশ রচনা করার জন্য, একটি মানবিক বাংলাদেশ রচনা করার জন্য এই যে বাজেট আজকে উপস্থাপন করা হয়েছে তাকে